অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরে উপদেষ্টারাও ভারত নিয়ে কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতারাও ভারত নিয়ে কথা বলেছেন। তো এখন আবার ভারতের সঙ্গে আমরা বৈঠকে বসছি, বৈঠক শেষ হয়েছে। আসলে বাংলাদেশের তরফ থেকে ভারতের দিকে অভিযোগের তীরটা কীরকম, কী কী অভিযোগ? প্রথম আগে আপনি যে কথাটা বললেন তার প্রথম জিনিসটা যেটা সবাইকেই মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি অনেক কিছুই বদলাতে পারবেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশীকে বদলাতে পারবেন না। আপনার যে ভারতের প্রতিবেশী বাংলাদেশ, বাংলাদেশের প্রতিবেশী ভারত, এই দুটোকে কারোর পক্ষে বদলানো সম্ভব না, ঠিক আছে? আর ভবিষ্যতে ইতিহাস ভূগোল কি হবে না হবে এই অ্যাজাম্পশনে না গিয়েও বলা যায় যে প্রতিবেশী আপনি, সুতরাং প্রতিবেশীর সঙ্গে আপনি কিভাবে সুপ্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে মর্যাদার সঙ্গে থাকতে পারবেন সেটি হচ্ছে মুখ্য। ধরেন যে এই যে বললাম যে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের পক্ষ থেকে বড় অভিযোগ ছিল যে ভারতের শেখ হাসিনার আশ্রয় দেয়া বা সেখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা, যেটা বৈঠকে তুলে ধরা, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তুলে ধরা হয়েছে বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। তারপরে আরও নানা বিষয়ে বাংলাদেশের ধরেন যে পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল, কিন্তু এমনকি বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা চিঠিও দেওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিন্তু ভারত কিন্তু তার কোনো উত্তর দেয়নি। ফলে আমাদের সমস্যাগুলো বা নানা জিনিসগুলো দুই দেশের মধ্যে সম্পর্কটা কিন্তু বেশ তলানিতে এসে ঠেকেছিল। আবার পাল্টা যদি ভারতের দিক থেকে বলি, ভারতে মানে তাদের প্রধান অভিযোগ ছিল যে এই 5 আগস্টের পরে খুব বেছে বেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে বা নিপীড়ন চালানো হচ্ছে, যেটা বাংলাদেশ বারংবার অস্বীকার করেছে এবং বাংলাদেশ বলার চেষ্টা করেছে যে যারা সংখ্যালঘু নামে যাদেরকে অত্যাচারের কথা বলা হচ্ছে তাদের একটা পলিটিক্যাল কালার আছে, তারা মূলত তো এই রাজনৈতিক কারণেই তারা অত্যাচারিত হয়েছেন এবং অত্যাচারিত রাজনৈতিক কারণে যারা সংঘাতের বা সহিংসতার শিকার হয়েছেন তারা আসলে ধর্মীয় পরিচয় দ্বারা তাদেরকে আলাদা করাটা ঠিক হবে বলে মনে করেন না। এটা বাংলাদেশ কিন্তু পরিষ্কার করে বলেছে। এখন আমি বললাম, আমার কথা আরেকজন বিশ্বাস করলো কিনা সেটি আরেকটি প্রশ্ন। যেরকম একটি কথা ধরেন যে বারবার ঘুরে ফিরে আমাদের সমাজ মাধ্যমে আসে বা আমাদের অনেক নেতা উপদেষ্টা কথা বলেন এই যে 7 সিস্টার্স অমুক তমুক নিয়ে, এগুলো হচ্ছে এক একটা দেশের জন্য খুবই সেন্সিটিভ। যে 7 সিস্টার্সে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যে 7 রাজ্য, উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য, সেটা কিন্তু যোগাযোগের একটা ছোট্ট সরু ফালি দিয়ে চিকেন নেক নামে পরিচিত, সেই জায়গা দিয়ে যোগাযোগের রাস্তা আছে। এটা ওই দেশের জন্য একটা সেন্সিটিভ বিষয়। এখন এই সেন্সিটিভ বিষয় নিয়ে আপনি যদি বারংবার কথা বলতে থাকেন তাহলে তাদের কিছুটা আতে ঘা লাগবেই, ঠিক আছে? আর বড় প্রতিবেশী। আবার ঠিক একইভাবে ভারতীয় মিডিয়া যে ক্রমাগতভাবে নানা ধরনের কখনো মিথ্যা অপপ্রচার বলি, কখনো উস্কানিমূলক কথা বলে চলেছে, কিন্তু আবার যাকে এখানে অনেকগুলো ভারতীয় মেন স্ট্রিম মিডিয়া বা অমুক তমুক বলা হচ্ছে, আমি এইগুলোকে কখনো মানে ব্যক্তিগতভাবে এইগুলোকে কখনো সেই ধরনের মিডিয়া হিসেবে বিশ্বাস করি না, কারণ এদের বিশ্বাসযোগ্যতায় ওই দেশেই এই বিশ্বাসযোগ্যতায় তলানিতে ঠেকেছে। আপনি যদি বলেন যে রবিশ কুমারের মতো একজন বিখ্যাত সাংবাদিক এই ধরনের টিভি চ্যানেল বা এই ধরনের মিডিয়াকে তিনি একটা নামও দিয়েছেন যে গদি মিডিয়া। আচ্ছা, মানে হচ্ছে যে গদি মানে ক্ষমতার সঙ্গে কি বলবো, ক্ষমতার সঙ্গে যারা মানে একেবারে এক হয়ে যারা নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছে, এইরকম একটা গদি মিডিয়ার প্রচার নিয়ে আপনি যদি তাদের হয়ে কেউ যদি মানে তর্ক করতে আসে, তাহলে আমার কাছে মনে হয় না যে এই আপনার খুব একটা যুক্তিযুক্ত। আপনি যদি ইন্ডিয়ান মেন স্ট্রিম মিডিয়া বা যারা অনেক ক্ষেত্রে প্রফেশনাল তাদের যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে তারা কিন্তু অনেক লজিক্যাল কথাবার্তা বলে।